ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, জানালেন প্রধানমন্ত্রী। রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করার আশ্বাস। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ, প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, জানালেন ইসি সচিব। কাল ভোট। দীর্ঘ ৯ বছর পর ফের শুরু মুন্সিগঞ্জের মোল্লাবাজার সেতু নির্মাণ কাজ, দ্রুত যান চলাচলে উন্মুক্ত করার দাবি এলাকাবাসী। এবং জামালপুরে এমপিকে দিয়ে টেন্ডারবিহীন রাস্তার উদ্বোধন, ইট তুলে বিক্রির অভিযোগ, তীব্র ক্ষোভ স্থানীয়দের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। পলাতক ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাইকে নিয়েই এগিয়ে যাওয়ার লক্ষ্য বর্তমান সরকারের। মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। তামজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কর্মকর্তাগণকে বিনীত অনুরোধ করছি, মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা এবং রাজস্ব আহরণের গতি বাড়াতে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলন আয়োজন করে রাজস্ব বোর্ড ও এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এনবিআরকে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় জনগণ। জনগণ বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। ফ্যাসিস্ট আমলে ঋণ এবং আমদানি নির্ভর অর্থনীতি বন্দোবস্তের সমালোচনা করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপাতে চায় না বর্তমান সরকার। করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। প্রত্যেককে নিজের কাজ সঠিকভাবে করলেই ইতিবাচক পরিবর্তন আসবে। সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বর্তমান সরকার। সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। তামজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি। এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ দিনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, তফসিল অনুযায়ী কাল হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এর ফলে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। মুদাসসির আলীর প্রতিবেদন। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে শেষ পর্যন্ত কেউই প্রার্থিতা প্রত্যাহার না করায় ৩ দশকেরও বেশি সময়ের পর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আমরা আগামী ২০ তারিখে একটা নির্বাচনে যাচ্ছি। ৩৫ বছর পরে আমাদের সবারই একটা নতুন অভিজ্ঞতাটা হবে। সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতির খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট নিয়ে শুনানি শেষে এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গেল 13 আগস্ট রিটটি দায়ের করেন। রিটের পক্ষে নিজেই শুনানি করেন তিনি। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনুস আলী আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন 2017 সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। সংবিধানের বিষয়ে সংশোধন কিংবা পরিমার্জনের বিষয়টি পার্লামেন্টের বিষয় বলে আদালত উল্লেখ করেছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম 6 মাসেই বিএনপি তাদের ইশতেহার ঘোষিত বেশ কিছু প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোট প্রশ্নে নেতিবাচক অবস্থান, গ্যাস জ্বালানি সংকট, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। মঙ্গলবার বিকেলে মগবাজারে জামাতের কার্যালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। সরকারের কর্মকাণ্ডকে শুধু প্রতিশ্রুতির ভাষা দিয়ে নয়, বরং তার বাস্তব ফলাফল, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের প্রতি জবাবদিহিতার যে মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা দরকার। আবার সেভাবেই কিছু বিষয় আমরা মূল্যায়ন জাতির সামনে আজকে আমরা তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব। নির্বাচনে ইশতেহার পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। স্থায়ী কমিটিতে নতুন যুক্ত অন্য সদস্যরা বলেন, জনপ্রত্যাশা পূরণের অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্য শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন। এর আগে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মিছিল নিয়ে সমাধিস্থলে যান। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শেরেবাংলা নগর এলাকা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, 6 মাসে 2.5 কোটি বৃক্ষরোপণ ও বিভিন্ন ধর্মীয় গুরুদের ভাতাসহ জনগণের নানা প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখব। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের পর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া অন্য 2 সদস্য ফরাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশের সূচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। সবার সম্মিলিত প্রয়াসে মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান বিএনপির শীর্ষ নেতারা। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, তার জীবন, তার মন সবকিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মোল্লাবাজার সেতু নিয়ে মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর ফের শুরু হয়েছে নির্মাণ কাজ। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। দ্রুত কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি স্থানীয়দের। এর আগে দীর্ঘ 9 বছর ধরে আটকে ছিল সেতুটির নির্মাণ কাজ। মোহাম্মদ সুজনের প্রতিবেদনে জানাচ্ছেন তাসিদারিন। মুন্সিগঞ্জের সিরাজদি খান ও দক্ষিণ কেরানীগঞ্জের মানুষের যোগাযোগ সহজ করতে ধলেশ্বরী নদী শাখার ওপর নির্মাণ শুরু হয় 252 মিটার দৈর্ঘ্য মোল্লাবাজার সেতু। 33 কোটি 27 লাখ টাকা ব্যয়ে 2018 সালের জুলাইয়ে শুরু হয় এর নির্মাণ কাজ। 2020 সালে ডিসেম্বরের মধ্যে কথা থাকলেও শেষ হয়নি কাজ।
সেতুটির নির্মাণ কাজের ধীরগতি ও জনদুর্ভোগ নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রচার করে মোহনা টেলিভিশন। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। পুনরায় শুরু হয় কাজ। মোহনা টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। মোহনা টিভিকে অনেক ধন্যবাদ জানাই যে তারা এই সংবাদটা প্রকাশ করেছে, যার কারণে এই কাজটা আবার চালু হয়েছে, যার কারণে অনেক মানুষের এই ভোগান্তি লাঘব হবে। এই টেলিভিশনকে আমি আমাদের এলাকার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকার যে সংযোগ প্রধান সড়কটা, এটা হচ্ছে মোল্লাহাটের সেতু। আমরা এখানে বাধাগ্রস্ত হয়ে পড়েছি। দীর্ঘ 9 বছর পর আবারও যে কাজের দ্রুত মান চালু হয়েছে, সেটা যেন অব্যাহত থাকে। ব্রিজটা যে দীর্ঘদিন ধরে এটা ব্রিজটা এইভাবে পড়ে রয়েছে, এটা যদি কাজটা সমাপ্ত হইতো তাহলে এলাকাবাসী সুবিধা হইতো। ফের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যেও ফিরে এসেছে স্বস্তি। মূল ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে, শেষ স্প্যানে কাজ চলছে। তবে ভায়াডাক্ট 100 মিটার, এটা একটু সবার মনোযোগ দেওয়া দরকার। কাজটা কেরানীগঞ্জ থেকে হয়। সংশ্লিষ্ট সকলকে ভায়াডাক্টটা যদি দ্রুত করে অন্তত 1 বছরের মধ্যে যদি এটা চালু করা যায়, তাহলে মুন্সিগঞ্জের জন্য এটা ব্যাপক উপকার হবে আর কি। এখন কোনো জটিলতা ছাড়াই দ্রুত শেষ হবে বাকি কাজ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জামালপুরের সুকৌশলে স্থানীয় সংসদ সদস্যকে দিয়ে টেন্ডারবিহীন রাস্তার উদ্বোধন করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উদ্বোধনের পর থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তার ইট তুলে বিক্রি করে দেয় চক্রটি। স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে খোঁজ নিয়ে জানতে পারে রাস্তার কোনো টেন্ডারই হয়নি। রাস্তা সংস্কারের নাম করে রাস্তার ইট বিক্রি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। শাকিল হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। জিলাপি খিলাইয়ে আমাদের এই রাস্তাটা ইটগুলা উঠাই নিয়ে গেছে। রাস্তা পাকা হবে এমন খবরে উচ্ছ্বসিত ছিল জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চাঁদপুর ও গজারিয়াটা গ্রামের মানুষ। স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভ সূচনাও করা হয়। উদ্বোধনের পরদিন থেকেই 3 কিলোমিটার রাস্তার সব ইট তুলে নেয়ার পর আর দেখা মেলেনি তথাকথিত ঠিকাদারদের। দুটি রাস্তার ইট চুরির পর তৃতীয় রাস্তার ইট তোলার সময় স্থানীয়রা হাতে নাতে চক্রের 11 সদস্যকে আটক করে পুলিশে দেয়। ইটবিহীন কাঁচা রাস্তাটি বৃষ্টিতে কাদা ও খানাখন্দে পরিণত হওয়ায় দুর্ভোগে পড়েছেন পথচারীরা। সবাই উদ্বোধন করলো, তার মধ্যে আস্তার ইট গিনা তুলে যে নিয়ে বেচলো। যানবাহন চলাচল হচ্ছে না, আমরা বাড়িতে আসতে পারি না। রোগী যদি আমরা ইমার্জেন্সি জামালপুর নিয়ে যাবো, গাড়ি আসে না। আর ধান জাকাইটা ঘরত হয়েছে বিক্রি করবো, এর জন্য কোনো পাইকারি আমাদের ধান কিনতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করতেছি, তিনি যেন আমাদের এই রাস্তাটা অতি শীঘ্রই সংস্কার করে দেয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে মামলা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তনাধীন আছে। এই বিষয়টি আমাদের অবগত রয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের সরকারি জমির মালিকানা দাবিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। এই প্রশাসনিক টানাপোড়েন এখন এতটাই চরম আকার ধারণ করেছে যে দেশের বিচার বিভাগ ও জেলা প্রশাসনের মধ্যে সার্বিক সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সোহেল রানা তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোরা। ঘটনার সূত্রপাত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের প্রায় 15 বিঘা জমিকে কেন্দ্র করে। 2013 সালে শাহজাদপুর চৌকি আদালতের সেরেস্তাদার বাদী হয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 2026 সালে এসে সেই মামলার মূল আবেদন বা আর্জি সংশোধন করে উপজেলা পরিষদের প্রায় 7 একর জায়গা নিজেদের বলে দাবি করে আদালত কর্তৃপক্ষ এবং সেখানে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। 18 জুন আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলেও সেই আদেশের নোটিশ ইউএনওর দফতরে পৌঁছায় 30 জুন। অথচ এর আগে অর্থাৎ 21 জুন জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমানা প্রাচীরের কাজ স্থগিত রাখতে গণপূর্ত বিভাগকে চিঠি দেন ইউএনও। শাহজাদপুর চৌকি আদালতের মামলার জায়গাটি উপজেলা পরিষদের জায়গা 184/2013, যা মামলা থাকায় আপাতত কাজ বন্ধ রয়েছে। যে সম্পত্তিটি নিয়ে মামলা করছেন, সম্পত্তিটা মূলত হলো উপজেলা পরিষদের জায়গা, সে সব কাগজপত্র আছে। এই কাগজ যোগ্য আদালতে আমরা দাখিল করেছি। চৌকি আদালত দাবি করতেছে যে, বলছে যে এরকম আমাদের আইন মন্ত্রণালয় থেকে আমাদের
এই সম্পত্তি দিছে, কিন্তু সে মর্মে তারা কোনো কাগজ আদালতে দাখিল করে। উপজেলা পরিষদের নথিতে দেখা যায় চৌকি আদালত বর্তমানে 0.6512 একর জমি ব্যবহার করছে, যার ভূমি উন্নয়ন কর এখনো উপজেলা পরিষদই দেয়। পাঁচিলের কাজ শুরু করার প্রায় 70% শেষ হয়, তখন ইউনো মহোদয় আমাদের কাজে বাধা দেয়। 1982 সালে জেলা পরিষদ এই জিনিসটা অধিগ্রহণ করে। অধিগ্রহণ করার পর এই কোর্টের নামে সেটা হস্তান্তর করে। উপজেলা পরিষদের নথি অনুযায়ী সম্পূর্ণ জায়গার মালিক উপজেলা পরিষদ। আমি উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকতাম, ওখান থেকে আমাকে নেমে যেতে বলা হয়। আদালতের নোটিশ পৌঁছানোর আগে চিঠি দেয়া ইউএনের বিরুদ্ধে সিভিল ভায়োলেশন মামলা রুজু হয়। আমি মনে করি যে এইটা ইউনো মহোদয় ভালো কাজ করেননি, এটা বেআইনি কাজ করেছেন, এবং এই বেআইনি কাজ করায় বিজ্ঞ আদালত কি করবেন সেটা আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ বন্ধ রাখা হয়েছে, তবে নতুন করে অনুমতি পেলেই কাজ শুরু করা হবে বলে জানান গণপূর্তের এই নির্বাহী প্রকৌশলী। প্রশাসনিক অনুমোদনের প্রেক্ষিতে কাজটা শুরু করি, কাজটা প্রায় শেষ পর্যায়ে ছিল। তো পরবর্তীতে জুন মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার একটা পত্রের প্রেক্ষিতে আমরা সাময়িকভাবে কাজটা বন্ধ রেখেছি। একটি সরকারি জমির মালিকানা এবং আইনি প্রক্রিয়ায় ভুল ব্যাখ্যাকে কেন্দ্র করে বিচার বিভাগ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যকার এই নজিরবিহীন পাল্টাপাল্টি অবস্থান পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডলি বিনতে বনোয়ারা, মোহনা সংবাদ। হাম সংক্রান্ত শারীরিক জটিলতা নিয়ে দ্বিতীয়বার ভর্তি হওয়া রোগীদের মধ্যে মৃতের হার বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। পরীক্ষা নিরীক্ষায় হাম আক্রান্তদের শরীরে অন্যান্য ভাইরাসের উপস্থিতিও পাওয়া যাচ্ছে বলে জানান শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আতিকুল ইসলাম। এমআর আসাদের রিপোর্ট। চলতি বছরে হাম ও এর উপসর্গে প্রাণহানি ঘটেছে প্রায় 1000। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 100 জনের। নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা 18,000-এরও বেশি। সন্দেহজনক সংক্রমণ প্রায় 1.5 লাখ। গেল কয়েক মাস সংক্রমণ কিছুটা কমলেও গেল এক সপ্তাহে ফের বেড়েছে সংক্রমণ। বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, হাম রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে আক্রান্তদের পুনঃভর্তির ঘটনা বেশি ঘটছে। 3-4-5 মাসের মধ্যে এত অঙ্কের মৃত্যু, এটা তো আমাদের জন্য কষ্টকর। এবং আমরা চেষ্টা করেছি, এবং যে রোগীগুলো আসছে মারা যাওয়ার কারণ হলো এত র্যাপিড ডিটোরেট করছে যে আসার সাথে সাথে মানে শ্বাসকষ্ট, পরের দিনই এত খারাপ যে ভেন্টিলেটর লাগে বা সিপিআর বা হাই ফ্লো লাগে, দেওয়ার সাথে সাথে ওই হাই ফ্লো ভেন্টিলেটরও তার স্যাচুরেশন মেনটেন করতে পারতেছিল না। তখন আমাদের তার কিছু করার জায়গা থাকে না। জানান, মৃতের তালিকায়ও পূর্বে আক্রান্তদের সংখ্যা বেশি, তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি। ভালো খাবার খাবে, হাই প্রোটিন ডায়েট দিবে, কিছু ভিটামিন দিয়ে, জিঙ্ক দিয়ে, মানে ইমিউনিটিকে একটু বুস্ট আপ করার জন্য, নিজের ইমিউনিটিকে একটু স্ট্রং করার জন্য। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো যেগুলো বিশেষ করে মেল নারিশ বাচ্চা, তাদের আগের থেকে যাদের ডেভেলপমেন্টাল একটু মানে উইক ডেভেলপমেন্টাল হোক বা মেল নিউট্রিশন আছে, পরে কিন্তু রিপিটেড ইনফেকশন হচ্ছে। এখানে কিন্তু আমরা কিছু কিছু ভাইরাস এডিশনাল পেয়েছি, অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস, কিছু কিছু রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস, দু একটা কোভিডও পেয়েছি, কম। তবে অ্যাডেনো ভাইরাসের সংখ্যা অনেক বেশি, এবং যেগুলো দিয়ে অ্যাডেনো ভাইরাস আমরা পেয়েছি নিজের নিউমোনিয়ার সাথে কো ইনফেকশন হিসাবে, সেই রোগীগুলো কিন্তু দীর্ঘ সময় লাগতেছে ভালো হতে, এবং কিছু কিছু বাচ্চা মারা যাচ্ছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ। আক্রান্তদের সুচিকিৎসা দেবার মতো সক্ষমতা বর্তমানে হাসপাতালগুলোতে আছে বলেও মত দেন ডাক্তার আতিকুল। এখন শখে আমরা জানি কতটুকু ফ্লুইড কয় ঘন্টায় দিতে হবে, কত সময় দিতে হবে, কি ফ্লুইড দিতে হবে আমরা কিন্তু জানি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে ঢাকায় অবস্থান তুলে ধরেন মিয়ানমারের অনুবিভাগের মহাপরিচালক তৌফিকুর রহমান। বৈঠকে গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রোহিঙ্গা বিষয়ক বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে মহাপরিচালক বলেন, অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয়। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মিয়ানমারের দেয়া রোহিঙ্গার সংখ্যার সঙ্গে একমত নয় ঢাকা। চলতি মৌসুমে তুলা চাষে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া জেলার কৃষকরা। কৃষি মন্ত্রণালয় জেলা জুড়ে 2200 চাষিকে প্রণোদনার আওতায় এনেছে। এ জেলার তুলা রাশের গুণগত মান অনেক ভালো। হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল তুলা চাষে আগ্রহী এখনকার কৃষকরা। মঞ্জুরুল ইসলাম খোকরের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার।
চলতি মৌসুমে আগাম প্রণোদনার তুলা বীজ পেয়ে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া জেলার কৃষকরা। বর্তমান সময়ে এসব প্রণোদনার প্যাকেজ বাজার মূল্য ৮ থেকে 10,000 টাকা। গত বছর তুলা চাষে লাভবান হওয়ায় এবছর চাষিদের আগ্রহ বাড়ছে। সরকার থেকে তুলা বীজ দিল, প্রণোদনা, সার, বীজ, কীটনাশক। বছরে 2 বিঘে 3 বিঘে তুলে লাগাই, লাভবান হই। এবারও বেশি পাইছি, নাগাবো 2 বিঘি। গত বছর 3 বিঘা লাগিয়েছিলাম, এবার 3.5 বিঘা লাভ। গত বছর লাভ হয়েছিল, এবার সেক্ষেত্রে 10 কাঠা আগে লাগাবো। বর্ষা বৃষ্টি যদি কম হয় তাহলে তুলার ফলন হতে পারে। প্রতিটা ব্লকে গিয়ে তুলার বীজ চাষিদের হাতে পৌঁছে দিচ্ছে বলে জানায় তুলা উন্নয়ন বোর্ড। চাষিদের সুবিধার্থে আমরা ব্লকে এসে তুলা বীজ চাষির হাতে পৌঁছে দিচ্ছি এবং চাষিরা স্বতঃস্ফূর্তভাবে তুলা বীজ গ্রহণ করে তারা তুলা লাগানোর জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলছে। আবহাওয়া অনুকূলে থাকলে তুলা চাষে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। আমরা সার, কীটনাশক, তারপর বীজ এগুলো বিনামূল্যে চাষিদের দিয়ে থাকি এবং সেই সুবাদে 18,000 টাকা কিন্তু একটু কম প্যাকেজ না। চাষিরা একটু আর্থিক সুবিধা পায়, ফসলটার উৎপাদন খরচ তাদের কমে যায়। এই জন্য চাষিরা দিনে দিনে এই তুলা চাষের দিকে ঝুঁকে পড়ছে এবং হারানো চাষিরাও কিন্তু আবার উদ্বুদ্ধ হচ্ছে তুলা চাষে। এবছর কুষ্টিয়া জেলায় 2420 হেক্টর জমিতে তুলা চাষ হবে। তবে তুলা চাষে অনুকূল আবহাওয়ার পাশাপাশি সঠিক বীজ নির্ধারণে লাভবান হওয়ার সম্ভাবনা বলে জানান কৃষকরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলার রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার 4th তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি ও অভিভাবক সমাবেশ উপস্থিত ছিলেন কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। সাতক্ষীরায় নদীরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে। নাটোরের গুরুদাসপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিতকরণে সার ডিলারদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। মাদক বিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং প্রশিক্ষণ প্রদান, সনদপত্র বিতরণ ও ইলেকট্রিক টুলস সরবরাহ করেছে দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন 29 বিজিবি। সুনামগঞ্জ সদর উপজেলায় অ্যাডোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন ফর ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের প্রকল্পের সমাপনী সভা হয়েছে। ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জয়পুরহাটের 5বিবি পৌরসভায় 2 শতাধিক ফুল ও ফল গাছের চারা রোপণ করা হয়েছে। সুনামগঞ্জের দিরায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা। নাটোরের গুরুদাসপুরে 2টি গ্রামীণ রাস্তার উন্নয়নের কাজের উদ্বোধন করেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে ঝালকাঠি সুগন্ধা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতি এবং চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে সেলাই মেশিন, গরিব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে হামলাটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে উল্লেখ করে নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ইদলিবের কাছে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার খবর প্রকাশ্যে আসে। কয়েক ঘণ্টা নীরব থাকার পর এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু। তার দাবি, তুরস্কের সেনাদের ওই ঘাঁটিতে মোতায়েনের সম্ভাবনা তৈরি হওয়ায় সেখানে হামলা চালিয়েছে তেল আবিব। খেলা খবর ফুটবল। সেনেগাল ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা। সেনেগালের রাজধানী ডাকেরে জন্ম নেয়া এই তারকাকে 2026 বিশ্বকাপের পর পাপে থিয়াওয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। আর্সেনালের সাবেক এই অধিনায়ক এর আগে ক্রিস্টাল প্যালেস ও জেনোয়ার মতো ইউরোপীয় ক্লাবের ডগ আউট সামলালেও জাতীয় দল পর্যায়ে এটিই তার প্রথম অ্যাসাইনমেন্ট। নিজের জন্মভূমিতে ফিরে আফ্রিকান পরাশক্তিদের 2027 কাপ অফ নেশনস ও পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুত করাই হবে ভিয়েনার মূল লক্ষ্য। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, সাবেক বিচারপতিকে দুদক চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে প্রশ্ন। র্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নাম। আইন শৃঙ্খলায় স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। গ্যাস সংকট, নরসিংদীতে উৎপাদন বন্ধ 3 শতাধিক কারখানায়। প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, পর্যালোচনা হবে পুরো সংবিধানের। অর্থবছর এপ্রিল-মার্চ বর্ষার স্থবিরতা কাটিয়ে গতি ফেরানোর আশা। সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায়। সমকাল শিরোনাম করেছে, 235 কোটি টাকার ইনস্টিটিউট প্রশিক্ষণ পাননি একজনও। তাপমাত্রা নিয়ে গবেষণা, বছরে 3 মাস চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন প্রবীণরা। দ্বিধাদ্বন্দ্ব দূর করে বলিষ্ঠ নীতি নিয়ে এগোতে হবে। গ্যাস সংকট, নরসিংদী সহ 4 জেলায় কারখানার উৎপাদন ব্যাহত। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ফ্যাসিবাদ মুক্ত দেশ এবার ঘুরে দাঁড়ানোর পালা, বলেছেন প্রধানমন্ত্রী। আধমরা তৃণমূল স্বাস্থ্যসেবা, দুদক যেন আর রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না হয়। ভারতীয় ব্যবসায়ীদের সিরিজ বৈঠক, অর্থনীতিতে গতি আনতে চায় বাংলাদেশ ভারত। যুগান্তর শিরোনাম করেছে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, গা শিউরে ওঠা সদর অন্দর, ভয়ঙ্কর গোপন কারাগার। ঢাকায় রিকভারি এডিক্টদের শতাধিক গ্রুপ, অভিশপ্ত জীবন থেকে মুক্তির লড়াই। জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদ মুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। আমার দেশ শিরোনাম করেছে, প্রতিশ্রুতি ছিল মেধাভিত্তিক, অভিযোগ দলীয়করণের। রাজস্ব সম্মেলনের প্রধানমন্ত্রী দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই। সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতি প্রশংসাযোগ্য। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, জানালেন প্রধানমন্ত্রী। রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করার আশ্বাস। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ, প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, জানালেন ইসি সচিব। কাল ভোট। দীর্ঘ 9 বছর পর ফের শুরু মুন্সিগঞ্জের মোল্লাবাজার সেতু নির্মাণ কাজ, দ্রুত যান চলাচলে উন্মুক্ত করার দাবি এলাকাবাসী। এবং জামালপুরে এমপিকে দিয়ে টেন্ডারবিহীন রাস্তার উদ্বোধন, ইট তুলে বিক্রির অভিযোগ, তীব্র ক্ষোভ স্থানীয়দের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য